সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা সাতরাপ অ্যাপ্লিকেশানের স্থির তড়িৎক্ষেত্র চ্যাপ্টার থেকে যে এমসিকিউ সেট ওয়ানটা রয়েছে সেটা যে সলিউশন করছিলাম, আগের ভিডিওতে আমরা তার 48-এর দাগ পর্যন্ত সলিউশন করেছিলাম। আজকের ভিডিওতে বাকি যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ এই 49 থেকে একদম 93 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, আমরা সাঁতরা এবং ছায়া প্রত্যেকটি অধ্যায়ের এরকম এমসিকিউ সমস্ত আলোচনা করছি। পার্ট বাই পার্ট ভিডিওগুলো আসছে, না দেখে থাকলে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারো। আর আজকের এই ক্লাসটা করলে সবগুলো কোশ্চেন সলিউশন হয়ে যাবে। এই সলিউশনের যে স্লাইডের যে পিডিএফ সলিউশন সমেত তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। আর একটা কথা বলি, আমরা দেখছি যে অনেকেই আমাদের ভিডিওগুলো দেখছো কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছো না। সেক্ষেত্রে বলে রাখি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমরা প্রত্যেকটা অধ্যায়ের কোশ্চেন এভাবেই করিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আজকে দেখা যাক আজকে আমাদের 49 দাগের কোশ্চেন কী বলছে, ঠিক আছে। দেখো 49 দাগের কোশ্চেন কী বলছে, চলে আসে 49 দাগের কোশ্চেন। বলছে যে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি বামাবর্তী, দক্ষিণাবর্তী, লম্বভাবে বহির্মুখী নাকি লম্বভাবে অন্তর্মুখী। দেখো আমরা যদি এখানে ধনাত্মক বিচ্ছিন্ন ধনাত্মক আধান বলি, অর্থাৎ একটা পজিটিভ আধান রয়েছে, সেক্ষেত্রে এর যে তড়িৎ বলরেখাগুলো হয় সবসময় মনে রাখবে যে পজিটিভ আধান থেকে তড়িৎ বলরেখাগুলো কী হয়, বাইরের দিকে বের হয়, ঠিক আছে। তার মানে তোমার এখানে উত্তর কী হবে না, লম্বভাবে বহির্মুখী, তাই না। অর্থাৎ অপশান সি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, লম্বভাবে বহির্মুখী। দেখো কোশ্চেন নম্বর 50 কী বলছে। 50 বলছে যে সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলি অভিসারী হয়, অপসারী হয়, সমান্তরাল হয় নাকি অন্যরকম হয়। দেখো সুষম তড়িৎ ক্ষেত্র মানে ধরো আমি দুটো এরকম পাত নিলাম, ঠিক আছে, যেটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, থাকলে এখানে কি হবে, যে মনে করো এটাতে পজিটিভ আধান আছে, নেগেটিভ আধান আছে, তাহলে বলরেখাগুলো দেখবে একদম সমান্তরালভাবে কী হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, ঠিক আছে। অর্থাৎ অপশান সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর, সে সমান্তরাল হয়, ঠিক আছে। 51 দাগের কোশ্চেন কী বলছে যে কোনটি তড়িৎ বলরেখার ধর্ম নয়। কোনো পরিবাহীর পৃষ্ঠের সঙ্গে তড়িৎ বলরেখাগুলি সর্বদা লম্বভাবে মিলিত হয়। দেখো এটা তো ধর্ম, তার মানে এটা তো এখানে সঠিক, কিন্তু এখানে উত্তর হবে না, কারণ ধর্ম নয় বলেছে, ঠিক আছে। তড়িৎ বলরেখাগুলি পরিবাহীর একদিক থেকে শুরু হয়, অপর দিকে গিয়ে শেষ হয়। দেখো এটা কিন্তু হয় না, এটাই তোমার তাহলে সঠিক উত্তর হয়ে যাবে যে অপর দিক থেকে বের হয় এবং অন্য দিকে গিয়ে শেষ হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে ঘটে না। দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না, এটাও সঠিক, ঠিক আছে। তাহলে অপশান বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো আমরা 52 দাগের কোশ্চেনে। 52 দাগের কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত। দেখো যে কোনো আধান আমি ধরি না কেন, ধরো মনে করলাম আমরা দেখো পড়ে এসেছি যে তড়িৎ ফ্লাস্ক মানে বলরেখার সংখ্যা অর্থাৎ ফাই সমান হয় কিউ বাই এপসিলন নট, ঠিক আছে। এবারে কিউ এর ভ্যালু এখানে কত বলছে, 1 কুলম্ব, 1 বসিয়ে দিলাম। এপসিলন নটের ভ্যালু কত হয়, 8.854 ইন্টু 10⁻⁻12 হয়। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান নম্বর সি, 1/8.85 ইন্টু 10⁻12, ঠিক আছে। চলে আসি দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলছে, 53 দাগের কোশ্চেন। বলছে 5 নিউটন পার কুলম তড়িৎ প্রাবল্য বিশিষ্ট কোনো অঞ্চলে প্রতি বর্গমিটারে 40টি তড়িৎ রেখা অতিক্রম করে। যে অঞ্চলে তড়িৎ প্রাবল্য 10 নিউটন পার কুলম, সেখানে প্রতি বর্গমিটারে কটি তড়িৎ বলরেখা অতিক্রম করবে, ঠিক আছে। প্রথম কথা দেখো, আমরা যদি এখানে বলি যে তড়িৎ বলরেখার সংখ্যা, তাই না, তাহলে ফাই সমান কত হয় না, মোট আধানের 1/এপসিলন নট গুণ হয়, ঠিক আছে। আবার দেখো আমরা ই সমান কত জানি, ই সমান জানি 1/4π∈0 কিউ বাই আর এর স্কোয়ার, যেখানে কিউটা প্রত্যেকটা আধানের মান এবং আরটা তাদের মধ্যেকার দূরত্ব, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যদি কিউ এপসিলন নটের মান বের করি, তাহলে কিউ বাই এপসিলন নট সমান কত বেরোবে না, ই ইন্টু 4π আর এর স্কোয়ার বেরোবে। এই কিউ বাই এপসিলন নটের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে ফাই ইজিক্যাল টু কত বেরোবে না, ই ইন্টু 4π আর এর স্কোয়ার। এবার দেখো দূরত্ব তো এখানে কোনো পরিবর্তন ঘটছে না, তার মানে দেখো ফাই প্রপোর্শনাল টু আমরা কি পাবো, ফাই প্রপোর্শনাল টু ই পাবো, ঠিক আছে। এবারে সমানুপাতিক চিহ্ন তোলার জন্য ধ্রুবক লাগাতে হয়, ফাই সমান কে ই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো ফাই সমান কে যদি হয়, প্রথম ক্ষেত্রে ফাই এর মান কত 40, তাহলে প্রথম ক্ষেত্রে ফাই এর মান 40 আর ই এর মান কত না, ই এর মান 5। তাহলে এখান থেকে কে সমান কত বেরোবে, ফাই বাই ই, তার মানে 40 বাই কত বেরোবে 5, তার মানে কত বেরোলো 8। এবার সেকেন্ড ক্ষেত্রে দেখো ফাই এর মান বের করতে হবে, তাহলে ফাই সমান কে ইন্টু ই, ঠিক আছে। কে এর ভ্যালু কত বেরিয়েছে 8, আর ই এর ভ্যালু কত দেওয়া আছে না, এই যে 10 দেওয়া আছে, তাহলে 8 গুণিতক 10, তার মানে কত হয়ে যাবে 80। তাহলে সঠিক উত্তর তোমার হয়ে গেল কত না 80, ঠিক আছে। এইভাবেও করতে পারো, যদি আর একটু ইজিলি করতে চাও তাহলে এভাবে করবে যে 5 নিউটন পার কুলম তড়িৎ প্রবল বিশিষ্ট অঞ্চলে বলরেখা বেরোয় 40টি।
1 নিউটন পার কুলম্ব তড়িৎ প্রাবল্য বিশিষ্ট অঞ্চলে বলরেখা কত বেরোবে, কম বেরোবে, তাহলে 40 কত হবে 5, ঠিক আছে। আর 10-এর মধ্যে কত বেরোবে, 40/5 গুণিত কত হয়ে যাবে 10, সেক্ষেত্রেও তোমার কত উত্তর বেরোবে, 80 উত্তর বেরোবে, ঠিক আছে। তাহলে এটার সঠিক উত্তর অপশান বি হয়ে গেল। চলে আসছি দেখো 54 দাগের কোশ্চেনে। 54 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 54 দাগের কোশ্চেন বলছে যে একটি নিরেট, ঠিক আছে, একটি নিরেট ধাতব গোলককে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, তড়িৎ বলরেখার পথ কেমন হবে। দেখো প্রথমটাও হবে না, প্রথমটা দেখো এইভাবে বেঁকে ওদের থেকে প্রবেশ করছে, সেকেন্ডটা তো 2 দিয়ে গেছে মানে উপর দিয়ে গেছে, হবে না, এটাও তো হচ্ছে না, আর এটা তো হবেই না। কেন এরকম হয় বলো তো, যে আমরা জানি তড়িৎ বলরেখাগুলো কী হয়, যে কোনো পরিবাহীর ওপর থেকে লম্বভাবে নির্গত হয়, লম্বভাবে নির্গত হবে বলরেখাগুলো, মানে এখানে তড়িৎ ক্ষেত্রটা এইভাবে বেঁকে প্রবাহিত হবে, ঠিক আছে। তার মানে কোনটা হবে, অপশান এ, ঠিক আছে, অর্থাৎ আই এর মতো অপশান এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা 55 দাগের কোশ্চেনে। 55 দাগের কোশ্চেন দেখো কুলম্বের উপপাদ্য থেকে কি বলছে, যে কুলম্বের উপপাদ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। কুলম্বের উপপাদ্য মানে ওই যে আমরা যে কুলম্বের সূত্রটা পড়েছিলাম, বলছে আহিত বস্তু নিকটে থাকলে, আহিত বস্তু নিকটে থাকলে প্রযোজ্য হয় কিনা সেটা জিজ্ঞেস, প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য। দেখো আহিত বস্তু নিকটে থাকলে অবশ্যই প্রযোজ্য হবে, তাহলে এটা তো হবেই, ঠিক আছে। দেখো অনাহিত বস্তুর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগই করা যায় না, কারণ ওটা চার্জ আছে এমন কোনো বস্তুর ক্ষেত্রেই কাজ করে, ঠিক আছে। অন্তর পদার্থের ক্ষেত্রেও হবে না, আর কোনো রীতি নয়তো হবে না, তার মানে অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে। 56 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 56 দাগের কোশ্চেন বলছে যে সিগমা তলমাত্রিক ঘনত্ব সম্পন্ন পরিবাহী পৃষ্ঠের বৈদ্যুতিক চাপ কত হবে, ঠিক আছে। তাহলে সিগমা তলমাত্রিক ঘনত্ব সম্পন্ন পরিবাহী পৃষ্ঠে বৈদ্যুতিক চাপ। দেখো আমি যদি মনে করি যে আমার কাছে এরকম কোনো একটা পরিবাহী আছে, ঠিক আছে, যার উপরে প্লাস কিউ আধান দেওয়া আছে, তার মানে উপরে সব কী আধান তৈরি হয়েছে, পজিটিভ আধান তৈরি হয়েছে, ঠিক আছে। ওপরে পৃষ্ঠে একদম কি তৈরি হয়েছে, সব পজিটিভ আধান তৈরি হয়েছে, ঠিক আছে। এবারে দেখো আমরা কি জানি, আমরা জানি যে ই সমান কত হয় না, ই সমান হয় সিগমা বাই এপসিলন নট, কত হয় সিগমা বাই এপসিলন নট। এবারে কোনো একটা এরিয়া যদি আমি এখানে কল্পনা করলাম, এটা আমার এরিয়া, ঠিক আছে। এর ক্ষেত্রফল কত মনে করলাম না, এর ক্ষেত্রফল মনে করলাম ডি এ, ঠিক আছে। তাহলে এখান থেকে যে তড়িৎ বলরেখাটা নির্গত হবে সেটার মান কত হবে, সেটার মান হবে দেখো ই সমান হচ্ছে সিগমা বাই 2i এপসিলন নট, কারণ প্লাস হচ্ছে সিগমা বাই 2i এপসিলন নট। কেন সিগমা বাই 2i এপসিলন নট, দেখো প্রথম কথা এই অঞ্চলটার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মানে চুম্বক বলরেখাটা বেরোবে, ঠিক আছে, সরি তড়িৎ ক্ষেত্রটা পাওয়া যাবে, সেটার যা মান হবে আর বাদ বাকি যে এরিয়াটা পড়ে থাকবে সেটার মান একই হবে। এবার টোটালটার ভেতর দিয়ে কত বেরোয়, টোটালটার ভেতর দিয়ে ই সমান সিগমা বাই এপসিলন নট বেরোয়, তার মানে এটা দিয়ে যদি সিগমা বাই 2 এপসিলন নট বেরোয়, তাহলে বাকি থেকেও সিগমা বাই 2 এপসিলন নট বেরোবে, ঠিক আছে। এবারে দেখো আমরা পড়ে এসেছি কি, যে বল সমান কী হবে না, এখানে মনে করলাম আমি ডি কিউ পরিমাণ আধান আছে, ঠিক আছে। তাহলে ডি কিউ ইন্টু বাকিটার জন্য, মানে এই অঞ্চলটা বাদ দিয়ে বাকিটার জন্য যে তড়িৎ ক্ষেত্রটা আছে, কারণ যে অঞ্চলে ক্ষেত্রবল নিচ্ছ সেই অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের জন্য ওখানে কোনো প্রকার বল কাজ করবে না, তার মানে তোমাকে বাকি অংশের তড়িৎ ক্ষেত্র ধরতে হবে, সেটা সিগমা বাই 2 এপসিলন নট। তাহলে সিগমা বাই কত হয়ে যাবে 2 এপসাইলন নট হয়ে গেল, ঠিক আছে। এবার যদি আমি খেয়াল করি এটা সিগমা বাই 2 এপসিলন নট। এবার যদি আমি এখানে খেয়াল করি সিগমার ভ্যালুটা কত, ডিকিউর ভ্যালুটা কত, দেখো তলমাত্রিক ঘনত্ব সিগমা দেওয়া আছে, তাহলে এই ছোট্ট অংশটার ক্ষেত্রে যদি আমি ধরি, তাহলে সিগমা সমান আমার কি হয় মোট আধান বাই মোট ক্ষেত্রফল, মানে ডিকিউ বাই কত হবে ডিএ। এখান থেকে দেখো ডিকিউ সমান কত বেরোবে সিগমা ইন্টু ডিএ, তাহলে ডিকিউর জায়গায় কত বসিয়ে দেবো সিগমা ইন্টু ডিএ ইন্টু সিগমা বাই কত থাকলো 2 এপসিলন নট থাকলো। এবার এটা কি বেরোলো ফোর্স বা বল, চাপ বের করতে হলে আমরা কি জানি বল বাই ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল এখানে কত ডিএ, তাহলে দেখো এফ বাই ডিএ, তাহলে এটাকে ডিএ দিয়ে ভাগ করতে হবে, তাহলে সিগমা ইন্টু ডিএ ইন্টু সিগমা বাই 2 এপসিলন নট বাই ডিভাইডেড বাই কত হবে ডিএ হবে, ডিএ ডিএ ক্যান্সেল আউট হলে সিগমা সিগমা গুণ করে কত হবে সিগমা স্কোয়ার বাই 2i এপসিলন নট। তার মানে সঠিক উত্তর অপশান সি সিগমা স্কোয়ার বাই 2i এপসিলন নট হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো 57 দাগের কোশ্চেন। 57 দাগের কোশ্চেন কি বলছে, যে কে তড়িৎ ভেদ্যতা সম্পন্ন, ঠিক আছে, মাধ্যমে আর ব্যাসার্ধের ও সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠের নিকটস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে মনে করলাম এই হচ্ছে আমার একটা গোলক রয়েছে যার ব্যাসার্ধ কত না ব্যাসার্ধ হচ্ছে আর, তলমাত্রিক ঘনত্ব কত আধানের না সিগমা, আর এটা হচ্ছে কে তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে রয়েছে। তাহলে আমরা জানি দেখো সিগমা সমান কি হয় মোট আধান বাই হচ্ছে ক্ষেত্রফল, মোট আধান কত কিউ মনে করলাম, আর ক্ষেত্রফল কত মনে করলাম, ক্ষেত্রফল হয় তোমার গোলকের 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো
আমরা এখান থেকে কিউ সমান কত পাবো, কিউ সমান পাবো সিগমা ইন্টু 4πr²। এবারে দেখো ই সমান কত জানি, ই সমান জানি Q/K/r²। তাহলে কিউ এর ভ্যালু কত না সিগমা ইন্টু 4πr² ডিভাইডেড বাই K/r² হয়ে যাবে, r² কেটে যাবে, তার মানে সিগমা 4π কত হবে কে হবে, সিগমা 4π কত হবে কে হবে। তার মানে কোনটা 4π/K, অপশান নম্বর ডি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসি দেখো 58 দাগের কোশ্চেন। 58 দাগের কোশ্চেন কি বলছে যে পৃথিবী পৃষ্ঠে, ঠিক আছে, পৃথিবীর তলকে যদি কিছু আধান বিশিষ্ট পরিবাহী তল ধরা হয় তাহলে প্রতি একক ক্ষেত্রফলে আধানের ক্রম কি হবে। পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি একটি আধান শূন্যে ঝুলন্ত অবস্থায় থাকতে পারে। এটার অ্যান্সার দেখো 10⁻10 তোমাদের বই 18 তোমাদের বইতে দেওয়া আছে। এটা সলিউশন কেমনভাবে হবে সেটা একটু বলি। ঠিক আছে, সলিউশনটা হচ্ছে, ধরো মনে করলাম যে পৃথিবী পৃষ্ঠে একটা আধান আছে পৃথিবী পৃষ্ঠের ওপরে, সামান্য ওপরে, যেটার মান হচ্ছে কিউ, আর যার ভর কত এম। তার মানে ওকে পৃথিবী দেখো mg বল দিয়ে নিচের দিকে টানবে, আর ওর ওপরে যে বলটা কাজ করবে এফ সমান কত হবে কিউ ইন্টু ই হবে। ঠিক আছে, এবার এই দুটো কি হবে, শূন্য ঝুলে থাকতে গেলে এই দুটোর মান কি হবে, সমান হবে। তার মানে কিউ ই সমান কত বেরোবে এম ইন্টু জি, তাই না। তাহলে কিউ সমান কত বেরোবে না এম জি বাই হচ্ছে কত বেরোবে না হচ্ছে mg/e। আবার ই সমান আমরা কি জানি সিগমা বাই কত হয় এপসিলন নট হয়। তাহলে ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো mg ইর মান সিগমা/এপসিলন নট, মানে এপসিলন নট বাই কত চলে আসবে সিগমা চলে আসবে। ঠিক আছে, কিউ এর ভ্যালু কত আসবে mg এপসিলন নট বাই সিগমা। এবার এটা আসছে, এবারে কোশ্চেনটাই বলেছে দেখো পৃথিবী পৃষ্ঠের মানে একক ক্ষেত্রফলের ওপরে ক্ষেত্রফলে আধানের মান কত হবে, টোটাল আধান তো এটা। এবার একক ক্ষেত্রফল মানে কি, ওই যে পৃথিবীর যদি ব্যাসার্ধ আমি আর মনে করি সেক্ষেত্রে তার ক্ষেত্রফল কত বেরোবে 4πr², পার্শ্বতলের ক্ষেত্রফল। সেক্ষেত্রে একক ক্ষেত্রফলের আধান যদি কিউ ড্যাশ মনে করি তার মানে mg এপসিলন নট বাই কত হবে 4πr² ইন্টু সিগমা। ঠিক আছে, এবারে দেখো এক্ষেত্রে একটা জিনিস বলে দেওয়া উচিত ছিল যে এখানে কোন প্রকার আধান আছে, নাহলে আমি এই এম এর মানটা কিন্তু বসাতে পারবো না। ঠিক আছে, কোশ্চেনের এটাই একটা প্রবলেম রয়েছে। ঠিক আছে, তোমাদের বাদবাকি যে এই ধরনের এটার থেকে যে এমসিকিউটা পড়ে সেখানে অপশানে এটা দেওয়া থাকে। ঠিক আছে, এরকম ধরনের কন্ডিশন দেওয়া থাকে, তার মধ্যে এটা তোমাদের সঠিক উত্তর হয়। ঠিক আছে, চলে আসি দেখো 59 দাগের কোশ্চেনে কি বলছে, এক্স ওয়াই তলে একটি তড়িৎ বলরেখার সমীকরণ কত বলছে না x² + y² = 1। কোনো একক ধনাত্মক আধান স্থিরাবস্থায় x = 1 y = 0 বিন্দুতে থাকলে সেটার কেমন কি হচ্ছে গতিপথ হবে। ঠিক আছে, দেখো x² + y² = 1, এটা কিসের সমীকরণ হয়, এটা হচ্ছে বৃত্তপথের সমীকরণ। ঠিক আছে, অর্থাৎ ওই আধানটা একক ধনাত্মক আধানটাও বৃত্তাকার পথে ঘুরতে আরম্ভ করবে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর, বৃত্তাকার পথে চলতে কি করবে শুরু করবে। ঠিক আছে, চলে আসছি দেখো 60 দাগের কোশ্চেনে, এটা তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতি থেকে দিয়েছে। ঠিক আছে, বলছে ধরা যাক কোনো একটি অঞ্চলে তড়িৎ বলরেখাগুলি সরল রেখা। যদি কোনো একটি আহিত কণাকে ওই অঞ্চলে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয় তবে ওই কণার সঞ্চারপথ কেমন হবে। দেখো সঞ্চারপথ কেমন হবে না, প্রথম কথা দেখো যদি তড়িৎ বলরেখাগুলো সরল রেখা হয় সেক্ষেত্রে আহিত কণাকে ছেড়ে দিলে তারও গতি কী হবে, তারও গতি সরলরৈখিকই হবে, অর্থাৎ অপশান ডি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি দেখো 61 দাগের কোশ্চেন। 61 দাগের কোশ্চেন কি বলছে, 61 দাগের কোশ্চেন বলছে দুটি সমমানের ঋণাত্মক আধান -q ওয়াই অক্ষ বরাবর 0a আর হচ্ছে 0 - a বিন্দুগুলিতে রাখা আছে। একটি ধনাত্মক আধান +q-কে x অক্ষস্থিত 2a0 বিন্দুতে ছেড়ে দেওয়া হলো। +q আধানটি কি হবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে ছবিটা যদি আমি আঁকি তাহলে ছবিটা কি দেখতে পাবো না, ধরো মনে করলাম এই আমার হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ। ঠিক আছে, এটা 0 0 বিন্দু। এবারে 0a মানে মনে করলাম এইখানটাতে -q আধান আছে, আর 0 - a এখানটাতে -q আধান আছে, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে 2a0, মানে এরকম একটা জায়গাতে কি আছে, এরকম একটা জায়গাতে হচ্ছে +q আধান রাখা হয়েছে। ঠিক আছে, এবার দেখো প্রথম কথা যদি আমি এখানে বলি যে এটা কোন দিকে বল অনুভব করবে, এই যে যে তোমার হচ্ছে মাইনাস আধানটা আছে এটা কি করবে, এদিক বরাবর হচ্ছে ওকে আকর্ষণ করবে। সিমিলারলি এই মাইনাস আধানটাও একে এদিক বরাবর আকর্ষণ করবে, তার মানে লব্ধিটা তুমি এই দিক বরাবর পাবে। ঠিক আছে, মনে করলাম এই অ্যাঙ্গেলটা থিটা, এটা থিটা হলে এটাও কত হবে, থিটাই হবে। ঠিক আছে, যেহেতু এখান থেকে এরা সমদূরবর্তী, 1 মিনিট, যেহেতু এখান থেকে এরা সমদূরবর্তী। ঠিক আছে, এবারে দেখো যদি এরা সমদূরবর্তী হয়ে যায় তাহলে
এদের সঙ্গে দেখো এই অ্যাঙ্গেলটা থিটা মানে এই দিক বরাবর একটা এই এফ মনে করলাম, এটা এফ আর এটাও এফ, ঠিক আছে, দুটো উপাংশে ভাগ করতে পারবো, এটাকে এফ ড্যাশ মনে করো না, এফ ড্যাশ মনে করে নিলাম। তাহলে এদিক বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে এফ ড্যাশ সাইন থিটা, ঠিক আছে, আর এদিক বরাবর যে উপাংশটা হবে সেটা হচ্ছে এফ ড্যাশ কস থিটা, ঠিক আছে। সিমিলারলি এদিক এই যে এফ ড্যাশটাকে ভাগ করলে এদিক বরাবর কত পাবো, এফ ড্যাশ সাইন থিটা, আর এদিক বরাবর কত পাবো, এফ ড্যাশ কস থিটা। তার মানে এরা পরস্পরে কী করে দেবে, ক্যান্সেল করে দেবে, ঠিক আছে, শুধুমাত্র এদিক বরাবর এফ ড্যাশ কস থিটাটা আসবে, ঠিক আছে। এবারে দেখো এফ ড্যাশের ভ্যালু যদি আমরা বের করতে চাই, এফ ড্যাশ সমান আমরা কি জানি 1/4πε0 Q1Q2/r²। তাহলে দেখো এটা তো দেখো সব কিছু তো একই, দূরত্বটা যদি আমি খেয়াল করি, এটা যদি আমার হচ্ছে এ হয়, এটার ভ্যালু কত দেওয়া আছে, 2a দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এর ভ্যালুটা কত বেরোবে, এই যে অংশের ভ্যালুটা সেটা কত বেরোবে না √, দেখো ওটা যদি আমি এক্সও মনে করে নিই, 2a যেহেতু আমাকে বলেও দিয়েছে, তো আমি এটাকে ধরো মনে করলাম আমি এক্স, ঠিক আছে, এক্স মনে করলে আমি কত পাবো না হচ্ছে 1/√, কত পাবো না হচ্ছে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে উঠে যাবে। তাহলে এফ ড্যাশটা এর সঙ্গে কি হচ্ছে, এফ প্রপোর্শনাল টু -1/a² প্লাস x² হচ্ছে, যেহেতু মাইনাস কিউ এর জন্য বের করানো হচ্ছে, ঠিক আছে। এবারে দেখো বা তুমি আমি নর্মালি যদি করি, ঠিক আছে, এটা মুছে দাও, নর্মালি আমি করি, অসুবিধা নেই, ঠিক আছে। আমি এফ ড্যাশের ভ্যালু বের করছি, ঠিক আছে, এফ ড্যাশের ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে আমি কী পাবো, এফ ড্যাশ সমান 1/4πε0, দুটো আধানের মান কত, কিউ আর এখানটায় কিউ মানে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই কত হবে স্কোয়ার প্লাস হচ্ছে এটা হচ্ছে এক্স ধরে নিলে, তাহলে স্কোয়ার প্লাস হচ্ছে x², ঠিক আছে। এবারে দেখো আমাকে 2f ড্যাশ কস থিটা বের করতে হবে, তাহলে 2f ড্যাশ কস থিটা ইজিক্যাল টু 2 ইন্টু এফ ড্যাশের ভ্যালু এটা 1/4πε0 Q/² প্লাস হচ্ছে x², ঠিক আছে, ইন্টু কস থিটা মানে কি, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তার মানে এটা কত এক্স ধরেছি, তাহলে এক্স ডিভাইডেড বাই কত হবে এটা √, হচ্ছে স্কোয়ার প্লাস x², ঠিক আছে, সমান দেখো কত পেলাম আমি, দেখো দুই যেরকম আছে রেখে দিলাম 2/4πε0 Q ডিভাইডেড বাই এটা হয়ে যাবে স্কোয়ার প্লাস x² টু দি পাওয়ার কত হয়ে যাবে 3/2 হয়ে যাবে, ঠিক আছে, টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে। এবার যদি আমি খেয়াল করি আমি কি দেখতে পাবো, যে এই যে এফ ড্যাশটা, ঠিক আছে, এফ ড্যাশটা কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে না হচ্ছে, শুধু যদি আমি এক্সের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, ওখানে এক্স আছে, নিচে x² টু দি পাওয়ার 3/2, তার মানে কত আসবে, x³ আসবে, তারপর ওপরে উঠে গেলে x টু দি পাওয়ার -2 আসবে, ঠিক আছে, মানে এফ প্রপোর্শনাল টু আমি কি দেখতে পাচ্ছি, এক্স দেখতে পাচ্ছি, এফ প্রপোর্শনাল টু কত দেখতে পেলাম, এক্স দেখতে পেলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে এটা তো সরল দল গতিতে থাকবে না, ঠিক আছে, সরল দল গতিতে থাকবে না, কিন্তু এটা ভাইব্রেট করবে অর্থাৎ স্পন্দিত হবে, তার মানে অপশান সি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, স্পন্দন গতি সম্পন্ন করবে কিন্তু সরল গতি নয়, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো 62 দাগের কোশ্চেনে। 62 দাগের কোশ্চেন কী বলছে, 62 দাগের কোশ্চেন বলছে এম ভর, ঠিক আছে, এম ভর এবং কিউ আধান বিশিষ্ট একটি কণা t=0 সেকেন্ড সময়ে x=0 অবস্থানে আছে, এটির ওপর একটি বাহ্যিক তড়িৎ ক্ষেত্র E এত প্রয়োগ করা হলো, পুনরায় স্থির অবস্থায় আসার আগে আহিত কণাটি যে দূরত্ব অতিক্রম করবে তার ভ্যালু কত। প্রথম কথা দেখো এর যেটা ভ্যালু বলছে যে কত বলছে না E0 - AXI ক্যাপ, ঠিক আছে, আমরা F কত জানি Q ইন্টু E, মানে কতটা পরিমাণ বল আধানটা অনুভব করবে, তাহলে Q ইন্টু E0 - AXI ক্যাপ, ঠিক আছে, এটা প্রযুক্ত বল। এবারে ত্বরণ যদি আমরা বের করতে যাই, দেখো F আমরা জানি M ইন্টু A হয়, তাহলে A কত বেরোবে F/m, তার মানে দেখো এইটা ডিভাইডেড বাই M হবে, তার মানে Q/m ব্র্যাকেটের মধ্যে কত হবে E0 - AXI ক্যাপ, ঠিক আছে। এবারে দেখো কণাটির গতি কী হবে, সরল দোল গতি, ঠিক আছে, তাহলে আহিত কণাটা সাম্য অবস্থানে থাকলে সেটা পুনরায় স্থির অবস্থায় আসবে, স্থির অবস্থায় আসবে মানে এই যে ত্বরণের ভ্যালুটা কত আসবে 0 আসবে, তাহলে ত্বরণের ভ্যালু যদি 0 হয়ে যায় এখান থেকে আমরা কি লিখতে পারবো না Q/m E0 - AX সমান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না E0 - AX সমান 0, এখান থেকে আমরা পাবো E0 সমান AX, আর x সমান কত পাবো E0 বাই হচ্ছে A, E0 বাই A, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করলো E0 বাই A, অপশান বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 63 দাগের কোশ্চেনে, ঠিক আছে।
63 দাগের কোশ্চেন কি বলছে? 63 দাগের কোশ্চেন বলছে যে সরি 63 দাগের কোশ্চেন কি বলছে যে একটি তড়িৎ দ্বিমেরুকে কোনো অসম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে, দেখো আমি অনেকবারই বলেছি অসম তড়িৎ ক্ষেত্রে রাখা মানে সেটা বলও অনুভব করবে আবার টর্কও অনুভব করবে, ঠিক আছে। আর যদি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখো তাহলে সেটা শুধুমাত্র বল অনুভব করবে না, টর্ক অনুভব করবে। সরি 64 দাগের কোশ্চেন দাও কি বলছে? দ্বিমেরু ভ্রামক কোন রাশি? দ্বিমেরু ভ্রামক আমরা জানি ভেক্টর রাশি হয়, ঠিক আছে, অভিমুখ থাকে -q থেকে +q এর দিকে। চলে আসছি দেখো 65 দাগের কোশ্চেনে। 65 দাগের কোশ্চেন কি বলছে? 65 দাগের কোশ্চেন বলছে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ। দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে কি? এইটা -q, এটা হচ্ছে +q। অভিমুখ সবসময় -q থেকে +q এর দিকেই কাজ করে, তার মানে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। অপশান সি তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তাই বলছে ডিবাই কিসের একক? ডিবাই কিসের একক তোমাকে জিজ্ঞেস করছে। মনে রাখবে ডিবাই সবসময় তড়িৎ দ্বিমেরুর একক, তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের একক হয় ডিবাই, ঠিক আছে। চলে আসছি 67 দাগের কোশ্চেন। 67 দাগের কোশ্চেন কি বলছে? কোনো তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে? ঠিক আছে, কোনো তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তোমাকে জিজ্ঞেস করছে এখানে, ঠিক আছে। দেখো জিজ্ঞেস যদি করে তাহলে সেটার মান কত হবে? দেখো এই মনে করলাম আমি তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে, -q আধান আছে +q আধান আছে, মিডিল পয়েন্ট ও, এখান থেকে এটা দূরত্ব এল, এখান থেকে এটা দূরত্ব এল। মনে করলাম এখানে পি বিন্দুতে একটা হচ্ছে বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করবো। এটা দূরত্ব এখান থেকে কত মনে করলাম আর, তাহলে এখান থেকে ইটা যেটা বেরোতো সেটা হচ্ছে 1/4πε0 কত বেরোতো 2πr ডিভাইডেড বাই r² - l² তার হোল স্কোয়ার। এবার যদি মনে করি আর এর মানটা মাছ গ্রেটার দেন এল, তাহলে ই সমান কত বেরোতো 1/4πε0, এটা থাকতো 2πr ডিভাইডেড বাই এলটা তো অগ্রাহ্য হয়ে যাবে, r² মানে r⁴, এটা কেটে গিয়ে কত বেরোতো না হচ্ছে 1/4πε0 2p বাই কত r³ তার মানে আমি দেখতে পাচ্ছি এটা কার সঙ্গে সমানুপাতিক 1/r³। তাহলে অপশান সি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 68 দাগের কোশ্চেন। 68 দাগের কোশ্চেন কি বলছে? কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তার ওপর, তাহলে এক্ষুনি বললাম অসম হলে বল এবং টর্ক উভয়ই কাজ করবে, সুষম হলে শুধুমাত্র টর্ক কাজ করবে কিন্তু বল কাজ করবে না, অর্থাৎ অপশান বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 69 দাগের কোশ্চেন। 69 দাগের কোশ্চেন কি বলছে? যে একটি তড়িৎ দ্বিমেরুকে একটি গোলকের কেন্দ্রে স্থাপন করলে, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুকে কী করা হয়েছে? গোলকের কেন্দ্রে স্থাপন করা হয়েছে। তাহলে গোলকের পৃষ্ঠে যে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, গোলকের বাইরে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, গোলকের পৃষ্ঠ থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। দেখো গোলকের পৃষ্ঠ থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স শূন্য হবে, কারণ তড়িৎ দ্বিমেরু মানে ওখানে একটা -q আছে, একটা +q আছে, টোটাল চার্জ যেটা হবে সেটা কত হয়ে যাবে? 0। টোটাল চার্জ 0 মানে আমরা ফাই সমান জানি q/ε0 হয়, কিউর ভ্যালু 0 মানে এটা গোটাটাই 0 হয়ে যাবে, ঠিক আছে। চলে আসি দেখো 70 দাগের কোশ্চেন। 70 দাগের কোশ্চেন কি বলছে? দেখো 70 দাগের কোশ্চেন বলছে যে সুষম তড়িৎ ক্ষেত্রে, ঠিক আছে, সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু কোন অবস্থায় সুস্থির সাম্যে থাকবে? তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র বলছে, তার মানে ই এর ভ্যালু হচ্ছে ফিক্সড, ঠিক আছে। তার মানে দেখো আমরা টাও সমান কি জানি? পি ক্রস ই জানি, তার মানে পি ই কী হয়? সাইন থিটা হয়। এবার এই থিটার জন্যই ভ্যালুটা হচ্ছে এদিক ওদিক হয়। এবারে সাইন থিটার মান, তাহলে আমরা যদি এখানে করতে চাই তাহলে সুষম কখন থাকবে না? যখন হচ্ছে থিটার মানটা কত ডিগ্রি হবে? থিটার মানটা 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি হলে কী হবে? সাইন 0-এর ভ্যালু কত হবে? সাইন 0-এর ভ্যালু 0 আসবে, ঠিক আছে, সাইন 0-এর ভ্যালু 0 আসবে। 0 এলেই তবেই হচ্ছে এই গোটাটা টাওয়ার মানটা 0 হয়ে যাবে, তাই না? তার মানে এটার মান টাওয়ার মানে টর্কের যে ভ্যালুটা সেটা 0 হতে হবে, তার মানে সাইন থিটা সমান কত হতে হবে? 0। সাইন থিটা কত ডিগ্রিতে 0 হয়? সাইন 0 ডিগ্রিতে 0 হয়, তার মানে থিটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। ওই জন্য সঠিক উত্তর তোমার কী হবে? দ্বিমেরু ভ্রামকের সঙ্গে লম্বভাবে সমান্তরালভাবে অবস্থান করলে, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 71 দাগের কোশ্চেন কি বলছে? একটি তড়িৎ দ্বিমেরুর প্রতিটি আধানের মান এত এবং তাদের পারস্পরিক দূরত্ব 1 আর্মস্ট্রং। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত? দ্বিমেরু ভ্রামক সমান আমরা কি জানি? পি সমান আমরা জানি দ্বিমেরু ভ্রামক পি সমান আমরা জানি কি না 2Lq, ঠিক আছে, কত জানি? 2Lq। পি সমান আমরা কত জানি? 2Lq। তাহলে 2Lq যদি এখানে আমার হয়ে যায়, ঠিক আছে, সেখানে দেখো 2L এর ভ্যালু কত? দূরত্বটা কত বলেছে না হচ্ছে 1 আর্মস্ট্রং। 1 আর্মস্ট্রং মানেই ওটা যদি আমি মিটারে নিয়ে যেতে চাই তাহলে 1 × 10⁻⁻10 মিটার ইন্টু কিউ এর ভ্যালু কত বলছে? 1.6 × 10⁻⁻19 কুলম।
তাহলে দেখো 1.6 হয়ে যাবে, 10⁻10 -19 10⁻29 হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর অপশান নম্বর সি, 71-এর সি সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি দেখো 72-এর কোশ্চেনে কি বলছে, একটি অসম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করা হলো, তড়িৎ দ্বিমেরুর অনুভব করবে। দেখো 30 ডিগ্রি কোণে রাখা হয়েছে, 30 ডিগ্রি কোণে রাখা হয়েছে মানে এটা কি অনুভব করবে সেটা তোমাকে জানতে চাইছি। দেখো এটা টর্ক ও চলমানকারী বল অনুভব করবে। ঠিক আছে, টর্ক অনুভব করবে, আবার কি বলও অনুভব করবে। কেন বলো তো? দেখো টাও সমান আমরা কি জানি, টাও সমান আমরা জানি পি ই সাইন থিটা, তাই তো। এবারে দেখো পি থাকলো ই থাকলো, সাইন থিটার মান কত বলছে না 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হাফ হয়, তার মানে পি বাই কত 2, তার মানে টাও টর্ক তো থাকলো। ঠিক আছে, এবং বলও থাকবে, বল সমান আমরা কি জানি কিউ ইন্টু ই জানি, তাহলে বলও থাকবে, তার মানে টর্ক ও চলনকারী বল। ঠিক আছে, দেখো 73 দাগের কোশ্চেন কি বলছে, 73 দাগের কোশ্চেন বলছে যে পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে বরাবর স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কত হবে? আমরা জেনে এসেছি টার্ক সমান কত হয়, টাও সমান পি ক্রস ই হয়, অপশান এ সঠিক উত্তর হয়ে গেল। 74 দাগের কোশ্চেন কি বলছে যে একটি তড়িৎ দ্বিমেরু অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর এফ বল প্রযুক্ত হচ্ছে, দ্বিমেরু দূরত্ব দ্বিগুণ করা হলে বল কত হবে? দেখো অক্ষের ওপরে আছে, অক্ষের ওপরে আছে মানে এই জিনিসটা এখানে মাইনাস কিউ আধান আছে, এখানে প্লাস কিউ আধান আছে। এবার এদের মধ্যেকার দূরত্ব কত 2l হয়, তার মানে মিডিল পয়েন্ট যেটা সেখান থেকে এটার দূরত্ব এল, এটার দূরত্ব এল। মনে করলাম এখান থেকে আর দূরত্ব আগে একটা পি বিন্দু আছে এই মিডিল থেকে আর দূরত্বে, তাহলে এখানে ই এর যে ভ্যালুটা বেরোতো ই সমান 1/4πε0 2p হচ্ছে আর কিউব। ঠিক আছে, 2p কত হতো আর কিউব। এবারে দেখো 2p আর কিউব যদি হয়ে যায়, এবারে আমায় কি বলা হচ্ছে যে দূরত্ব কি করা হয়েছে, দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তাহলে আগে যেটা আর ছিল এখন সেটা 2r হয়ে গেছে, তাহলে ই ড্যাশ সমান কত বেরোবে না 1/4πε0 2p/2r এর কিউব মানে 8r এর কিউব হয়ে যাবে। তার মানে এটাকে লিখতে পারি যে আগের এটা 8, ইকে 8 দিয়ে ভাগ করলে এটা পাচ্ছি। এবার এফ সমান কত হয় কিউ ইন্টু ই, এটা আগের বল, এখন কত এফ ড্যাশ সমান কিউ ইন্টু ই ড্যাশ, তার মানে কিউ ইন্টু ই বাই কত হবে 8, এবারে কিউ ই মানেই তো এফ ছিল, তার মানে কত f/8, তাহলে আগের বলের 1/8 অংশ হয়ে যাবে, অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবে দেখো 75 দাগের কোশ্চেনে। 75 দাগের কোশ্চেন কি বলছে যে কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? ঠিক আছে, দেখো তড়িৎ প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে জিজ্ঞেস করছে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর। লম্ব সমদ্বিখণ্ডকের ওপর যদি আমরা খেয়াল করি যে মনে করলাম এখানে মাইনাস কিউ আধান আছে, এখানে প্লাস কিউ আধান আছে, লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে মানে এরকম একটা জায়গা এই বিন্দুটাতে বের করতে বলছে। ওই বিন্দুটাতে যখন আমরা বের করতে যাব, দেখো এই মাইনাস কিউটা এই প্লাস কিউটাকে এদিকে আকর্ষণ করবে, আর এই প্লাস কিউটা ওখানে মানে দেখো তড়িৎ প্রাবল্য বের করো মানে কি একক ধনাত্মক আধান নিয়ে আসবো না, ও ওকে কী করবে এইদিকে বিকর্ষণ করবে, যার ফলে তুমি লব্ধিটা কোন দিক বরাবর পাবে, এই দিক বরাবর। তার মানে আর এই দিক বরাবর হচ্ছে দ্বিমেরু ভ্রামক কাজ করে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখের বিপরীত দিক বরাবর, এটা এদিকে আর এটা এদিকে কাজ করবে। চলে আসছি 76 দাগের কোশ্চেন। 76 দাগের কোশ্চেন কি বলছে, 76 দাগের কোশ্চেন বলছে যে কোনো একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর একটি বিন্দু তড়িৎ ক্ষেত্র যদি ই এটা 1 হবে আর কি, ই1 হয় এবং দ্বিমেরুর একই দূরত্বে পার্শ্বীয় বিন্দু তড়িৎ ক্ষেত্র ই2 হয়, তবে সম্পর্কটা কি? দেখো এক্ষুনি বললাম যে এই হচ্ছে ব্যাপার, এখানে মাইনাস কিউ আর এখানে হচ্ছে প্লাস কিউ। ঠিক আছে, মাঝখানে দূরত্ব হচ্ছে কত 2l, তার মানে এটা এল এটা এল। এইবার এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করবো, যেটা দূরত্ব এখান থেকে হচ্ছে আর, তাহলে এখান থেকে ই সমান কত বেরোয় না 1/4πε0 2pr/r² - l² তার হোল স্কোয়ার। এবারে যদি আমি মনে করি যে এই আর এর মানটা এল এর চাইতে খুব বেশি, তাহলে সেক্ষেত্রে ই সমান কত বেরিয়ে যাবে না 1/4πε0 2p হচ্ছে r³, কারণ r⁴ হবে, একটা আর কেটে যাবে। এবার এই ক্ষেত্রে ই এর যে ভ্যালুটা বেরোয় সেটা হচ্ছে ই সমান কত না, সেটা হচ্ছে ই সমান তোমার বেরোবে 1/4πε0। ঠিক আছে, p/r² + l², নিচে লিখে দিই r² + l² টু দি পাওয়ার কত হয় 3/2। এবার মাঝ গ্রেটার দেন আর মাঝ গ্রেটার দেন এল হলে কী হবে, ই সমান কত বেরোবে 1/4πε0 p/ হচ্ছে কত হয়ে যাবে আর এর হচ্ছে কিউব হয়ে যাবে। এটা হচ্ছে ই2 এর ভ্যালু আর এটা ই1 এর ভ্যালু, তার মানে ই1 সমান দেখো ই2কে 2 দিয়ে গুণ করলে তুমি
পাবে E1, তাহলে E1 সমান 2 ইন্টু E2। এটা আগের আমরা ছায়ার সাঁতরার যে কোশ্চেন করিয়েছিলাম সেখান থেকেও করিয়েছি, ছায়ার কোশ্চেনেও ছিল এটা, ঠিক আছে। তাহলে E1 সমান 2 E2 হয়ে যাবে, অপশান বি তোমার সঠিক উত্তর। চলে আসবো দেখো 77-এর দাগের কোশ্চেনে কী বলছে, দ্বিমেরু ভ্রামকের ধনাত্মক দিকে, ঠিক আছে, হ্যাঁ ধনাত্মক দিক ই এর সঙ্গে কত কোণে নত থাকলে সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে রাখা একটি তড়িৎ দ্বিমেরু বিভব শক্তি ন্যূনতম হবে। বিভব শক্তি মানে এখানে তোমাকে স্থিতিশক্তিই জিজ্ঞেস করছে, ঠিক আছে। তার মানে দেখো আমরা ইউ সমান কি জানি, ইউ সমান জানি মাইনাস পি ডট হচ্ছে ই হয়, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস পি ই কস থিটা আমরা লিখতে পারবো, ঠিক আছে। এইবারে দেখো যদি আমাকে বিভব শক্তি ন্যূনতম হতে হয় সেক্ষেত্রে স্থিতিশক্তিটাকে কী হতে হবে, সর্বোচ্চ হতে হবে। স্থিতিশক্তি সর্বোচ্চ হলে তবেই হচ্ছে বিভব কী হবে, ন্যূনতম হবে, ঠিক আছে। তাহলে ইউ যদি ম্যাক্সিমাম হয়, ইউ ম্যাক্সিমাম হলে ডি ইউ ডি থিটা ইজিক্যাল টু কত হতে হবে, 0। তার মানে দেখো ডি ডি থিটা অফ ইউর ভ্যালু কত বেরিয়েছিল, মাইনাস পি ই কস থিটা ইজিক্যাল টু কত, 0, ঠিক আছে। দেখো মাইনাস পি কস থিটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, পি ই সাইন থিটা পাবো। তাহলে পি ই সাইন থিটা সমান 0। এখান থেকে দেখো থিটা সমান কত কত পাবো, 0। সাইন 0-তে হচ্ছে 0 হয়, আর হচ্ছে সাইন কতে 0 হয়, সাইন হচ্ছে পাইতে 0 হয়, ঠিক আছে। এবারে তাহলে ইউ এর কথা যদি আমি বলি, ইউ এর কথা বললে কি হবে না, ইউ যদি থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রিতে বের করি তাহলে কত বেরোবে, মাইনাস পি ই কস 0 ডিগ্রি। তার মানে এটা বেরোবে মাইনাস পি ই, আর ইউ অ্যাট থিটা ইজিক্যাল টু পাই, তাহলে কত হবে, মাইনাস পি ই কস পাই, এটা বেরোবে প্লাস পিই। এবার আমাকে বলছে দেখো বিভব শক্তি ন্যূনতম হবে, বিভব শক্তি ন্যূনতম হবে কততে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে বিভব শক্তি ন্যূনতম কোথায় হচ্ছে না, এই 0 ডিগ্রিতে এসে ইউ এর মানটা নেগেটিভে আসছে, মানে ন্যূনতম। তার মানে অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 78-এর দাগের কোশ্চেন। 78-এর দাগের কোশ্চেন কি বলছে, যে একটি তড়িৎ দ্বিমেরুকে মূল বিন্দুতে বসানো আছে এবং অভিমুখ এক্স অক্ষের দিকে, ঠিক আছে, এক্স অক্ষের দিকে। দ্বিমেরু থেকে বহু দূরে একটা বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ওয়াই অক্ষের সমান্তরাল ও পি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করলে তাহলে কোন সম্পর্কটা সঠিক। তার মানে দেখো আমি যদি মনে করি এদিক বরাবর আমার এক্স অক্ষ কাজ করছে আর ওপরের দিক বরাবর আমার কি কাজ করছে না, ওয়াই অক্ষ মনে করো কাজ করছে, ঠিক আছে। আর এটা হচ্ছে পি বিন্দু আমার, ঠিক আছে। আর এটা এখান থেকে ও থেকে এই দু বিন্দুর দূরত্ব হচ্ছে পি, এটা অ্যাঙ্গেলটা মনে করলাম থিটা, আর মনে করলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আর ইটা কি করছে এখানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরালভাবে কাজ করছে। তার মানে দেখো আমরা এখান থেকে কি জানি যে ট্যান আলফা সমান হাফ অফ কত হবে, হাফ অফ ট্যান থিটা হবে। তাহলে এখান থেকে থিটা প্লাস আলফা সমান কত পেলাম, থিটা প্লাস আলফা সমান 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটা প্লাস আলফার মান যদি 90 ডিগ্রি হয়, এখান থেকে আলফা সমান কত বেরোবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত বেরোবে, হাফ ট্যান থিটা, ঠিক আছে। এবারে দেখো এখানে যদি একটু সলিউশন করি তাহলে এটা হয়ে যাবে তোমার কত, কট থিটা, কট থিটা সমান হাফ অফ কত হবে, ট্যান থিটা। তাহলে এখান থেকে পাবো আমি ট্যান স্কোয়ার থিটা, মানে ট্যান থিটা মানে 1/কট থিটা, কট বা ট্যান থিটা সমান 1/কট, কট থিটা সমান 1/ট্যান থিটা করো, ট্যান থিটা গুণ করলে ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা সমান 2। তাহলে এখান থেকে দেখো ট্যান থিটা সমান কত বেরোবে না, √2। তাহলে সঠিক উত্তর তোমার অপশান বি, ট্যান থিটা সমান √2, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 79 দাগের কোশ্চেনে। 79 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 79 দাগের কোশ্চেন বলছে যে পি ভ্রামক সম্পন্ন একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো। পি এবং ই এর অন্তর্বর্তী কোণ থিটা এবং থিটা এর কোন মানের জন্য দ্বিমেরুটির স্থিতিশক্তি সর্বোচ্চ হবে। স্থিতিশক্তি সর্বোচ্চ হবে, তাকে আগের কোশ্চেনটা যেটা করছিলাম এই যে অঙ্কটা, স্থিতিশক্তি সর্বোচ্চ হচ্ছিল কোথায় না, এই যে পি বেরোচ্ছিল তখন থিটার মান কত ছিল, পাই। তার মানে সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে, অপশান ডি হচ্ছে পাই সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 80 দাগের কোশ্চেন। 80 দাগের কোশ্চেন কি বলছে, বলছে যে একটি তড়িৎ দ্বিমেরুকে 4 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত 3 মাইক্রোকুলম, তাহলে মানে 2L এর মান কত বলছে, 2L এর মান বলেছে হচ্ছে 4 সেন্টিমিটার, আধানের মান কত বলছে 3 মাইক্রোকুলম। হ্যাঁ, দ্বিমেরুটিকে এত প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে, মানে ই এর ভ্যালু কত বলছে 3 × 10⁴ নিউটন পার কুলম। দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল সর্বাধিক টর্কের মান কত হবে, টর্ক জিজ্ঞেস করছে। তাহলে টাও সমান আমরা জানি কি পি ই হয়, পি ই সাইন থিটা হয়, সর্বাধিক সাইন থিটার সর্বাধিক ভ্যালু কত 1, তার মানে টি ম্যাক্স যেটা হবে সেটা হচ্ছে পি ই হবে। আবার পি সমান আমরা কি জানি 12Q হয়,
ইন্টু ই আছে। 12 ভ্যালু কত 4 সেন্টিমিটার, মিটারে নিয়ে গেলে 4/100 করে দিলে মিটার হয়ে যাবে। কিউ এর মান 3 মাইক্রোকুলম মানে 3 ইন্টু 10⁻⁻6 কুলম, আর ই এর ভ্যালু 3 ইন্টু 10⁻4 দেওয়া আছে। এবার এটাতে আমি সলিউশন করি, কী দেখতে পাবো দেখো 4×25 কত পাবো 100, তার উপরে 3 3 9/25 গুণিতক দেখো 10⁻2 আসবে, ঠিক আছে, 10⁻2 আসবে, ঠিক আছে। তাহলে দেখো 9কে 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 9কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, দেখো 25 দশমিক দিয়ে কী করবো শূন্য নিয়ে নেবো, 25 3 কত হবে 75 হবে, ঠিক আছে। তার মানে 3 আসছে, তার মানে 0.3 ইন্টু 10⁻2, এটাকে লিখতে পারি 3 ইন্টু 10⁻3। দেখো একটাই অপশান রয়েছে, অপশান এ 3.6 ইন্টু 10⁻3, ওটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো আমরা দেখো 81 দাগের কোশ্চেন। 81 দাগের কোশ্চেন কী বলছে, যে একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য একটি নির্দিষ্ট দূরত্বে দ্বিমেরু অক্ষের ওপর এবং লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত কত হবে, ঠিক আছে। দেখো অনুপাত কত হবে আমাকে জিজ্ঞেস করছে, দেখো এটা কোন অঙ্কটা জানো তো, এই যে এই অঙ্কটা যেটা এখানে, এই যে এটা নয়, এই যে অঙ্কটা করা হলো E1 = 2E2 বেরোলো, তাই না, এখানে সেই জিনিসটাই জিজ্ঞেস করছে তোমাকে, ঠিক আছে। তাহলে দেখো অক্ষের ওপরে অ্যাক্সিসের ওপরে কত বেরোবে না হচ্ছে E1 যদি হয়, আর তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে অর্থাৎ পারপেন্ডিকুলার ওপরে সেটা E2 যদি হয়, তাহলে E1টা কতর সঙ্গে সমান হয় 2E2-র সঙ্গে সমান হয়। তার মানে দেখো আমায় কি বলছে, অক্ষের ওপর বলছে প্রথমে, তাহলে E1:E2 বের করতে বলছে। তার মানে দেখো E1 এর ভ্যালু E1, আর E1 এর ভ্যালু হচ্ছে 2E1, আর সরি E1 এর ভ্যালু, হ্যাঁ, আর E2-র ভ্যালুটা কত হবে, E2-র ভ্যালুটা হচ্ছে 2E2 ধরে না, আচ্ছা 1 মিনিট একটু মুছে নেই তাহলে হয়ে যাবে। আমরা কি পেলাম, আমরা পেলাম যে E1 সমান হচ্ছে 2E2। এবার আমাকে বের করতে বলছে E1:E2, ঠিক আছে। তাহলে E1 মানেই তো 2E2, বসিয়ে দাও, 2E2 হচ্ছে E2, E2 কেটে যাবে, তার মানে 2:1 বেরোবে, অর্থাৎ অপশান বি তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 82 দাগের কোশ্চেন। 82 দাগের কোশ্চেন কী বলছে, যে এসআই পদ্ধতিতে তড়িৎ ফ্লাস্কের একক কত, ঠিক আছে। এসআই পদ্ধতিতে তড়িৎ ফ্লাস্কের একক জিজ্ঞেস করছে, তার ফ্লাস্কের একক কী করে বের করবো, দেখো ফ্লাস্ক ফাই সমান আমরা কি জানি না Q/হচ্ছে ε0 জানি। আবার দেখো ভি সমান আমরা কত জানি 1/4πε0 Q/r, তাহলে Q/ε0 সমান কত বেরোবে না গুণ হয়ে যাবে V×4πr, তাহলে Q/ε0 জায়গায় কত লিখতে পারি V×4πr। এবারে ভি এর একক কী হয়, ভি এর একক হচ্ছে ভোল্ট, 4π তো কোনো একক হয় না, আর আর এর একক কী হবে মিটার, তার মানে সঠিক উত্তর ভোল্ট মিটার, অপশান নম্বর সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো দেখো 83 দাগের কোশ্চেন। 83 দাগের কোশ্চেন কী বলছে, যে কিউ কুলম্ব একটি আধান একটি কল্পিত অর্ধগোলকের কেন্দ্রে রাখা আছে, অর্ধগোলকের পৃষ্ঠতল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, পৃষ্ঠতল থেকে কত তড়িৎ ফ্লাক্স বেরোবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। প্রথম কথা দেখো পৃষ্ঠতল থেকে যদি আমি ফ্লাস্ক আমি বলি, তাহলে ফাই সমান আমরা কি জানি, ফাই সমান আমরা জানি হচ্ছে হচ্ছে ডিএস হয় বা এস হয়। এর ভ্যালুটা কত না, এর ভ্যালুটা হচ্ছে এখানে যদি আমি আধান কিউ বলেছে, তাহলে Q/, কত হবে 4πε0 আর এর স্কোয়ার গুণিতক দেখো এস বলছে, এস মানে অর্ধগোলক মানে কি পুরোটার ক্ষেত্রফল 4πr², হয় হাফটার কত হবে 2πr², তাহলে গুণিতক কত হবে 2πr²। এবার এখানে যদি কাটাকাটি করি দেখো পাই আর হচ্ছে পাই কাটলো, আর স্কোয়ার কাটলো, আর 2×4 কেটে যাবে, তার মানে Q/2ε0 হবে, তার মানে অপশান সি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো 84 দাগের কোশ্চেন। 84 দাগের কোশ্চেন কী বলছে, যে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ কত ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে বলরেখার কোণ আমাকে জিজ্ঞেস করছে, বলরেখার কোণ কত ডিগ্রি হবে না, দেখো আমরা ফাই সমান কত জানি, ফাই সমান হচ্ছে হচ্ছে ডিএস জানি, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি ইডিএস কস থিটা। এবারে কস থিটার ভ্যালুটা সব থেকে কখন বেশি হয় না হচ্ছে কস থিটার ভ্যালু সব থেকে বেশি হয় হচ্ছে 1, কস থিটার ভ্যালু কত হয় 1, আর 1 মানেই কত ডিগ্রি না হচ্ছে কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 হয়, তার মানে থিটা ইজিক্যাল টু কত ডিগ্রি পেলাম 0 ডিগ্রি, সঠিক উত্তর অপশান সি 0 ডিগ্রি, ঠিক আছে। চলে আসবো আমরা 85 দাগের কোশ্চেন। 85 দাগের কোশ্চেন কী বলছে, একটি বিন্দু আধান প্লাস কিউ ঘনকের কেন্দ্রে আছে, ঠিক আছে। প্লাস কিউ একটি ঘনকের কেন্দ্রে রাখা আছে, ঘনকের পার্শ্বের দৈর্ঘ্য এল, ঘনকের মধ্য দিয়ে যে বৈদ্যুতিক ফ্লাক্স বেরোবে আমরা জানি এটার ভ্যালু কত হয় Q/ε0 হয়, তার মানে সঠিক উত্তর অপশান এ হয়ে যাবে, ডাইরেক্ট প্রশ্ন একদম, ফাই সমান Q/ε0 হয় আমরা জানি, সেটাই বলেছে। 86 দাগের কোশ্চেন কী বলছে, বলছে যে
ঘনকের কোনো ঘনকের অভ্যন্তরে ই আধানের একটি 8টি তড়িৎ দ্বিমেরু রাখা থাকলে ঘনকের মধ্য দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? ঠিক আছে, তাহলে 8টা তড়িৎ দ্বিমেরু আছে ই আধানের। তড়িৎ দ্বিমেরু মানেই একটাতে পজিটিভ যদি নেগেটিভ ই থাকে, আরটাতে কত থাকবে? পজিটিভ ই থাকবে, তাই না? তার মানে দেখো টোটাল যে চার্জটা বেরোবে, টোটাল চার্জটা কত হবে? 0। আর আমরা তড়িৎ ফ্লাক্স ফাই সমান জানি কিউ বাই হচ্ছে এপসিলন নট। টোটাল চার্জ যদি 0 হয়ে যায়, ফাইও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, অর্থাৎ অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 87 দাগের কোশ্চেন দাও কি বলছে? 87 দাগের কোশ্চেন বলছে ই সমান এত প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে এস সমান এত ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স শূন্য হলে ই এর মান কত? তড়িৎ ফ্লাক্স শূন্য বলছে, তার মানে ফাইটা তোমার হচ্ছে কত? হচ্ছে 0। এবারে ফাই সমান আমরা কি জানি না, ই ডট হচ্ছে এস জানি। এবার ই ডট ই এর ভ্যালু কত না 4i ক্যাপ প্লাস হচ্ছে 5j ক্যাপ প্লাস হচ্ছে 3k ক্যাপ। ঠিক আছে, আর এস এর কথা যদি বলি তাহলে 4i ক্যাপ মাইনাস aj ক্যাপ প্লাস হচ্ছে 2k ক্যাপ। ডট প্রোডাক্টের ক্ষেত্রে সিমিলার কোয়ান্টিটিগুলো গুণ করলে, অর্থাৎ আই গুণ করলে 1, বাদবাকি ক্ষেত্রে সব 0। তার মানে 4 আর 4 গুণ করলে কত আসবে? 16, আর বাদবাকি 4-এর সঙ্গে যা গুণ করবো সব 0। 5 সঙ্গে মাইনাসে যে গুণ হয়ে কত হবে? -5a প্লাস কত হবে? 3 2 6। তার মানে এই ভ্যালুটা বেরোলো, এর ভ্যালুটাই কত হবে? এই ভ্যালুটাই 0 হবে। তার মানে 16 প্লাস 5a প্লাস 16 মাইনাস 5a 16 মাইনাস 5a প্লাস 6 সমান কত? 0। এখান থেকে 5a সমান কত পাবো না 22 পাবো। ঠিক আছে, এ সমান কত পাবো? 22/5, তার মানে 4.4। অপশান নম্বর ডি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে 4.4। চলে আসছি দেখো 88 দাগের কোশ্চেন। 88 দাগের কোশ্চেন কী বলছে? যে দেওয়া আছে ই এক্স সমান আলফা এক্স টু দি পাওয়ার হাফ, ইউআই সমান 0, ইজেড সমান 0। আলফার ভ্যালু কত দেওয়া আছে? 800 নিউটন কুলম ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এক্স অক্ষে স্থাপিত একটি ঘনকের মধ্যে তড়িৎ ফ্লাস্ক কত হবে জিজ্ঞেস করছে। ঠিক আছে, দেখো কী করে বের করবো এটা। প্রথম কথা হচ্ছে দেখো যে ই এক্সের ভ্যালু দেওয়া আছে, ইউআই ইজেডের ভ্যালু 0 কিন্তু। ঠিক আছে, এবার এক্স অক্ষে ওপরে অবস্থান করছে এমন একটা ঘনকের মধ্যে ফ্লাস্ক। তাহলে দেখো ই এক্সের মধ্যে যেটা অবস্থান করছে তার ওয়াই আর জেড অক্ষ দিয়ে কত ফ্লাস্ক বেরোবে? 0ই ফ্লাস্ক বেরোবে। তার মানে সঠিক উত্তর তোমার কোনটা হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে 89 দাগের কোশ্চেন বলছে এ বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনকের মধ্যে প্লাস কিউ বিন্দু আধান রয়েছে। এখন ঘনকটির বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে মোট তড়িৎ ফ্লাক্স তলের মধ্য দিয়ে কি হবে? একই থাকবে, কারণ তল তো তার 6টাই আছে, 6টাই থাকবে। তার মানে ফাই ইজিক্যাল টু প্রথমেও যেটা কিউ বাই এপসিলন নট ছিল এখনও সেটা কিউ বাই এপসিলন নট থাকবে। তার মানে সেটা কি থাকবে? একই থাকবে। ঠিক আছে, চলে আসবো দেখো 90 দাগের কোশ্চেন। 90 দাগের কোশ্চেন কি বলছে? যে এল দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ঘনকের সুষম তড়িৎ ক্ষেত্রে ইতে স্থাপন করা হলো। যদি ওই ঘনকের দুটি তল ই এর সঙ্গে লম্বভাবে থাকে তাহলে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা তোমাকে জানতে চাইছে। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত বলছে? ঘনকের বাহুর দৈর্ঘ্য বলছে এল। ঠিক আছে, এবারে দুটো তল হচ্ছে ঘনকের দুটো তল ইয়ের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে, তাহলে যে ফ্লাক্সটা বেরোবে সেই ফ্লাক্সের মানটা হবে দেখো ফ্লাক্স সমান হবে ই এল এর স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে? ই এল এর স্কোয়ার ইজিক্যাল টু কত হয়ে যাবে? 0। তার মানে অপশান সি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 91 দাগের কোশ্চেন। 91 দাগের কোশ্চেন কি বলছে? যে একটি ফাঁপা গোলকের মধ্য দিয়ে একটি তড়িৎ দ্বিমেরু রাখা আছে। ঠিক আছে, গোলকটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ ফ্লাস্কের পরিমাণ কত হবে? তড়িৎ ফ্লাস্কের পরিমাণ আমাকে জিজ্ঞেস করছে। দেখো এই দ্বিমেরু যদি রাখা হয় তাহলে দেখো যে ফ্লাক্সটা হবে ফাই সমান, আমরা তো জানি টোটাল আধান তো 0 হয়ে যাবে, তার ফলে 0ই হবে। তবুও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ই ইন্টু কত হবে? 4πr এর স্কোয়ার। একটা এটার জন্য কত হবে? মাইনাস ই ইন্টু 4πr এর স্কোয়ার সমান কত হবে? 0। ঠিক আছে, তাহলে তোমার উত্তর কত হবে? 0 হয়ে যাবে। চলে আসবো দেখো 92 দাগের কোশ্চেনে। 92 দাগের কোশ্চেন কি বলছে? আর ব্যাসার্ধ এবং এল দৈর্ঘ্যের একটি চোঙকে, ঠিক আছে, মানে একটা চোঙ আছে মনে করো, এই চোঙ, ঠিক আছে, আর ব্যাসার্ধ, এটা হচ্ছে ক্যাপিটাল আর ব্যাসার্ধ আর এল দৈর্ঘ্য। ঠিক আছে, চৌম্বক অক্ষের সমান্তরালের দিকে ই সুষম তড়িৎ ক্ষেত্র স্থাপন করা হলো। ঠিক আছে, মানে এদিক বরাবর ই কাজ করছে। তাহলে কি বলছে? যে চোঙের তল দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স কত হবে? ঠিক আছে, মোট যে ফ্লাক্সটা বেরোবে ফাই সমান, দেখো এর সঙ্গে তো সমান্তরাল মানে এখান থেকে কোনো প্রকার ফ্লাক্স বেরোবেই না। ঠিক আছে, যা বেরোবে এইগুলো দিয়ে বেরোবে। এবার এর ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, তাই না? তাহলে ই ইন্টু কত হবে? পাই আর এর স্কোয়ার সমান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে আলটিমেটলি
টোটাল যে ফ্লাক্সটা বেরোবে সেটা হচ্ছে 0, ঠিক আছে। এবারে দেখো পরের কোশ্চেন চলে আসি 93 কোশ্চেন বলছে যে প্রতি একক দৈর্ঘ্যে এল আধান বিশিষ্ট একটি লম্বা তারকে এ ধার বিশিষ্ট একটি কাল্পনিক ঘনকের মধ্যে প্রবেশ করানো হলো। ঘনকের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ তড়িৎ ফ্লাক্স কত হবে? দেখো সর্বোচ্চ তড়িৎ ফ্লাক্স কখন হবে? দেখো এই তো ঘনক, মনে করো এই তো হচ্ছে আমার ঘনক, ঠিক আছে। এই ঘনকের মধ্যে ওই তারটাকে একদম কেন্দ্র বরাবর রাখতে হবে, কেন্দ্র বলছি কর্ণ বরাবর রাখতে হবে। কর্ণ বরাবর রাখলে একদম এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আসবে, তার মানে ব্যাপারটা হচ্ছে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত থাকলো, ঠিক আছে। তাহলে কর্ণর দৈর্ঘ্য কত হয়? কর্ণর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে কর্ণ যেটা হবে সেই কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? কর্ণের দৈর্ঘ্যটা √3 ইন্টু এ হয়, ঠিক আছে। এবারে দেখো ফাই সমান আমরা কি জানি? ফাই সমান হচ্ছে Q/ε0, কি, ঠিক আছে। এবারে কিউ এর মান কত? না টোটালটার দৈর্ঘ্য কত বলছে? এল, ঠিক আছে। আর ল্যামডা মনে করলাম তার হচ্ছে রৈখিক ঘনত্ব, তাহলে ল্যামডা সমান কত হয়? Q/L, এখান থেকে কিউ সমান কত পাবো? ল্যামডা ইন্টু এল, ল্যামডা L/ε0। এবারে দেখো ল্যামডা থেকে গেল, এর ভ্যালুটা কত বললাম? এটাই কর্ণের ভ্যালু √3a, তার মানে ইন্টু হচ্ছে √3a বাই কত হবে? ε0। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে √3 ল্যামডা এ বাই হচ্ছে ε0। কোথায় রয়েছে? না অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি তোমার সঠিক উত্তর হয়ে গেল। তাহলে এ পর্যন্ত আমরা সাতরাপ অ্যাপ্লিকেশনের যে MCQ সেট 1টা ছিল সেটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। পরের ভিডিওতে আমরা সেট 2টা সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আর এরকম কন্টেন্ট দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।